প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের নিয়মিত আয়োজন পলিটিক্স প্লাসে। আপনারা জানেন যে সমকালীন রাজনীতি এবং রাজনীতির বর্তমান অবস্থা এর একটু বিশ্লেষণ করার আমরা চেষ্টা করে থাকি, বিশেষ করে রাজনৈতিক দলগুলো আসলে কি ভাবছে এবং সবচেয়ে বড় কথা 2018 নির্বাচনের বছর। এটি একটি বিষয় এবং নির্বাচনকালীন সরকার, নির্বাচন সহায়ক সরকার নিয়ে আলাপ আলোচনা এবং সমালোচনাও চলছে। এবং এর পাশাপাশি আপনারা জানেন যে 8ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যে রায় ঘোষণা করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, সেই রায়কে ঘিরেও কিন্তু রাজনীতির মাঠ এখন অনেকটা উত্তপ্ত। এ বিষয়ে আমরা আমাদের আজকের আলোচনা সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি রাজনীতির পরিবেশ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে আমার হাতে বাম দিক থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়ে শুরু করি। এই যে গতকালকে রাজধানীতে মিছিল থেকে, বিএনপির মিছিল থেকে যেটি বলা হচ্ছে যে পুলিশের উপর হামলা, ভাঙচুর এবং প্রিজন ভ্যানের তালা ভেঙে 2 কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা, 4টি মামলা হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কারাগারে, 55 নেতাকর্মী রিমান্ডে। এটি হচ্ছে আজকের খবর। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে আসলে বিএনপি জঙ্গি স্টাইলে যে হামলা শুরু করেছে এটি কিন্তু বিপজ্জনক আভাস, বিপদের আভাস। এবং বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে পুলিশের উপর হামলাকারীরা অনুপ্রবেশকারী। কিভাবে দেখছেন বিষয়টিকে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বিগত বেশ কয়েক মাস ধরে উনি আলিয়া মাদ্রাসায় যাচ্ছেন। ওনাকে ব্যক্তিগত হাজিরা দিতে হচ্ছে, সপ্তাহে 3 দিন ওনাকে সেখানে থাকতে হয়। এবং স্বভাবতই উনি দেশের বৃহত্তম দলের প্রধান, তিনি যখন যাবেন মামলায় হাজিরা দিতে তার সঙ্গে অসংখ্য নেতাকর্মীরা যাবেন, সেটাই স্বাভাবিক। এটা যদি আজকে আওয়ামী লীগের সভানেত্রী যেতেন তার সঙ্গেও নেতাকর্মীরা যেত, এটাই স্বাভাবিক। তো এইরকম একটি অবস্থায় প্রতিদিন, আমি আপনাকে বলছি, প্রতিদিন আমাদের 50 থেকে 60 জন নেতাকর্মীকে সেখান থেকে গ্রেফতার করা হয়। হাইকোর্টে আমাদের ঢুকবার 3টা রাস্তা আছে। আমি তো প্রতিদিন আমাকে হাইকোর্টে যেতে হয়। একটা মাজার গেট আছে, একটা আপনার সচিবালয়ের দিকে একটা গেট আছে, আরেকটি গেট আছে 4 নেতার মাজারের সামনে দিয়ে। সেই গেটটি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। আমরা যখন মাজার গেট দিয়ে ঢুকি আমাদের এক ধরনের চেকিং এর ভেতর দিয়ে যেতে হয়, অর্থাৎ একটা রেস্ট্রিকশন সর্বত্র, যাতে বিএনপির নেতাকর্মীরা সমবেত হতে না পারে। বিএনপির নেতাকর্মীদের একটাই ইচ্ছা, তারা তাদের নেত্রীকে কোর্ট পর্যন্ত দিয়ে আসবে, আবার কোর্ট থেকে নেত্রীর সঙ্গে যতদূর পর্যন্ত তার বাসায় যাওয়া যায় ততদূর পুলিশের উপর হামলার ঘটনা। এখন প্রতিদিন আপনি বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করছেন, প্রতিদিন বিএনপির নেতাকর্মীকে কোনো না কোনো মামলায় তাদেরকে আটক দেখানো হচ্ছে। আমি জানি না সত্যিকার অর্থে যারা প্রিজন ভ্যানে উপর আঘাত করেছে বা পুলিশের উপর আঘাত করেছে তারা বিএনপির নেতাকর্মী কিনা, কারণ বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে তারা বহিরাগত, বিএনপির নেতাকর্মী নয়। এখন এটি তদন্তের ব্যাপার, কারা সত্যিকারই প্রিজন ভ্যান ভেঙেছে, কারা পুলিশের উপর আঘাত করেছে, এটা তো আসলে বের করা খুব কঠিন কিছু নয়। আজকাল মোবাইলের যুগ, হাতে হাতে মোবাইল আছে, ছবি আছে, ক্যামেরা আছে, ভিডিও করবার সরঞ্জাম আছে, সুতরাং কোনো কিছুই চাইলে কিন্তু অসম্ভব নয়। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তো বলেছেন যে আপনারা দেখেছেন আদালতের কাছাকাছি কি আলামত, আক্রমণ কে করলো, আক্রমণ কার উপরে করলো, পুলিশের প্রিজন ভ্যান ভেঙে ফেললো জঙ্গি স্টাইলে। জঙ্গি আওয়ামী লীগের খুব প্রিয় শব্দ। আওয়ামী লীগ জঙ্গি লালন করে, পালন করে, সময় মতন ব্যবহার করে, খাঁচা থেকে বের করে, আবার খাঁচার মধ্যে পুড়ে ফেলে। সুতরাং আমাদের আওয়ামী লীগের এখন জঙ্গি কার্ড ছাড়া তো হাতে তেমন কোনো কার্ড নেই। তো জঙ্গি কার্ড আওয়ামী লীগ বলবে, যেমন হাসানুল হকের আমরা কথায় কথায় বলতে শুনি আগুন নেত্রী, জঙ্গি নেত্রী, অমুক নেত্রী, তমুক নেত্রী। তো সুতরাং জনসমর্থন না থাকলে অনেক রকম কথা বলতে হয়। তো সেইগুলো কথা খুব বেশি 8ই ফেব্রুয়ারি কি হবে, মানে এ নিয়ে কিন্তু জনগণ একটু শঙ্কায় আছে। 8ই ফেব্রুয়ারি কি হবে খুব মূল্যবান প্রশ্ন। আমরা কেউ জানি না 8ই ফেব্রুয়ারি কি হবে। যদি খুব সহজ উত্তর জানতে চান, আমরা জানি না। তবে 8ই ফেব্রুয়ারি যে মামলার রায়টি হবে সেই মামলার একটি ব্যাকগ্রাউন্ড আছে। সেটা হচ্ছে ডিউরিং 1/11 সময় -2 ফর্মুলাকে বাস্তবায়ন করবার জন্য 2টি প্রধান দলের শীর্ষ 2 নেত্রীর বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়েছিল 4টি, বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হয়েছিল 15টি। যে আমরা জানি বিষয়গুলো, কিন্তু বিএনপি এই 8ই ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে কি চিন্তা ভাবনা করছে? একটু মনে করানোর ব্যাপার আছে, কি রায় হবে সেটা তো আদালতের বিষয়। সেই 4টি মামলা এখন ডিম পেড়ে পেড়ে হয়েছে 36টি মামলায়। আর ওইদিকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেই 15টি মামলা ছিল বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সেটি আদালতের মাধ্যমে কোয়াশ করা হয়েছে। এবং বাকি
যে ৭,৫০০টি মামলা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল, সেই মামলাগুলোকে রাজনৈতিক বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কমিটি করে বাতিল করা হয়েছে। অর্থাৎ এই মামলাগুলো হলো রাজনৈতিক মামলা। এই রাজনৈতিক মামলার কারণেই কিন্তু বেগম খালেদা জিয়ার সেই 4টি মামলা এখন 36টি মামলা হয়ে গেছে। মীর জাফর খানের বিরুদ্ধে 86টি মামলা হয়েছে। স্ট্যান্ডিং কমিটির প্রত্যেকটি নেতার বিরুদ্ধে কয়েকশো করে মামলা আছে। এখন 8ই ফেব্রুয়ারি মামলার রায়টা কি হবে সেটা কিন্তু অনেকখানি নির্ভর করছে যে আসলে পরবর্তী রাজনীতি পদক্ষেপ কি হতে যাবে বা পরবর্তী রাজনৈতিক কোন প্রেক্ষাপট চিন্তা করা হচ্ছে তার উপরে। কারণ মামলাটি রাজনৈতিক, মামলাটি যদি রাজনৈতিক না হতো তাহলে এটার মেরিট ডিমেরিটস নিয়ে আমরা আলাপ করতে পারতাম। কিন্তু যেহেতু মামলাটি বলা হচ্ছে রাজনৈতিক, যে এটি আসলে আদালতের বিষয়। দেখুন তাহলে যখন ষোড়শ সংশোধনীর রায় বাতিল হয়ে গেল, ষোড়শ সংশোধনী যখন বাতিল করে দিল সর্বোচ্চ আদালত, তখন আওয়ামী লীগের কি রিয়াকশন আমরা দেখেছি। তখন বিষয়টি আদালতের ছিল না। যখন আদালতের রায় আপনার সুবিধা মতন যাবে তখন বিষয়টি সম্পূর্ণ আদালতের, আর যখন আদালতের রায় আপনার পছন্দ হবে না তখন একেবারে দলীয় প্রধান থেকে শুরু করে ছাত্রলীগের কর্মী, ছাত্রলীগের নেতা, ছাত্রলীগের প্রধান সহ সবাই মিলে আদালতকে একেবারে কি বলবো জাতা ভাষায় আক্রমণ করে আপনারা ছেড়ে দেবেন। তো তাহলে তো হয় না। আমরা তো দেখেছি যে ষোড়শ সংশোধনী বাতিলের পরে আমাদের মাননীয় প্রধান বিচারপতিকেই সরে যেতে হয়েছে, এটাও তো আমরা দেখেছি। সুতরাং আদালতের ঘাড়ে বন্দুক রেখে আর কতবার, তাই না? আবার আসবো আপনার কাছে, একটু অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার আপনার কাছে আসতে চাই। এই যে 8ই ফেব্রুয়ারি কি হবে তার উপরই নির্ভর করছে যে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ এটিএন নিউজের দর্শকবৃন্দকে, ধন্যবাদ মাহমুদুল হক, ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা। ইতিমধ্যে রুমিন ফারহানা খুব ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি তার কিছু কিছু ব্যাপারে সহমত প্রকাশ করছি, যেহেতু দুইজনই আইন পেশায় আছি। 8ই ফেব্রুয়ারিতে এই মামলার যে রায় হবে সেটা এই মামলার বিচারকই বলতে পারবেন। এটা নিয়ে আমাদের কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু এবং এই মামলাটি হয়েছিল 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময়। এটা আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের সময় মামলাটি হয়নি। কিন্তু দীর্ঘদিন এই মামলাটা পরিচালনায় ব্যাঘাত এসছে। যখনই লোয়ার কোর্টের কোনো অর্ডার এসছে, ওনারা হাইকোর্টে এসছেন, যে কোনো অর্ডারের বিরুদ্ধে আসছেন দীর্ঘদিন, এবং বেগম খালেদা জিয়া 140 বার সময় নিয়েছেন, কোর্টে আসেননি। ইদানিং উনি নিয়মিত কোর্টে হাজিরা দিচ্ছেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে কয়দিন উনি কোর্টে যান, কোর্ট এক জায়গায়, শোডাউন আরেক জায়গায়, সেটা আমাদের হাইকোর্টের সামনে। যেহেতু আমরা নিয়মিত হাইকোর্টে আসি, প্রতিদিন এখানে একটা জড়ো হয় এবং একটা না একটা ঘটনা ঘটাবি। এবং গতকাল যেটা হয়েছে আপনি বলেছেন, এই ধরনের ঘটনা মোটেই আমাদের কাম্য নয়। কেন এই কোর্টে তো শেষ নয়, এই কোর্টে কি হবে আদালত 8 তারিখ বলবে। তারপর আরো 2টি ধাপ আছে, এই মামলার আরো 2টি ধাপ, হাইকোর্টে আসবে, অ্যাপিলেট ডিভিশনে যাবে, তারপর ঠিক হবে এটা কি রিভিউ হতে পারে। এটাকে নিয়ে কেন আসলে এত রাজনীতি? কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আপনার আজকে হেডলাইন রাজনীতির পরিবেশ। কেন আমরা স্পষ্টত বলতে চাই যে 2018 সাল 71 জাতীয় সংসদের নির্বাচনের বছর। আপনি তো লক্ষ্য করে দেখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী দেশনেত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সিলেট থেকে রাজনৈতিক প্রচারণা শুরু করেছে আনুষ্ঠানিকভাবে। আমরা চাচ্ছি বাংলাদেশ নির্বাচন কমিশনের সকল নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে আসুক। হ্যাঁ, নির্বাচনের বিষয়েও আপনারা তো লক্ষ্য করেছেন, গত বছরের ফেব্রুয়ারি 15 তারিখ বর্তমান নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে, যা 1 বছর হয়ে যাচ্ছে। এবং এই নির্বাচন কমিশন গঠন হওয়ার পর নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে সংলাপ করেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ 11 দফা দিয়েছে, বিএনপিও 20 দফা দিয়েছে। সকল রাজনৈতিক দল তাদের মতামত নির্বাচন কমিশনে দিয়েছে, যা এখন নির্বাচন কমিশন প্রকাশ করেনি। ওনারা কোনটা ওনাদের আমলে নিতে পারেন সেটা এখনো প্রকাশ করেনি। আমরা মনে করি সেই বিষয়টি আমলে নিয়ে নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরে 71 জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু আমরা এই কথাটা এই কারণে বলতে চাই, আপনি তো জানেন 10ম জাতীয় সংসদ নির্বাচন 2014 সালের 5ই জানুয়ারি। ওই নির্বাচনের পর থেকে বা নির্বাচনের সময় এই দলটি নির্বাচন প্রতিহত করার নামে সারা দেশে যা অবস্থা সৃষ্টি করেছিল, মানুষ হত্যা, গুপ্ত হত্যা, ট্রেনে আগুন, নির্বাচন ভোট কেন্দ্রে আগুন, স্কুলে আগুন, এবং পরবর্তীতেও এই বিএনপি
যতগুলি সমাবেশ করেছে প্রত্যেকটি সমাবেশে গন্ডগোল হয়েছে। বিএনপির পক্ষ থেকে তো এই যে গতকালকের হামলাটিকে হ্যাঁ। বলা হচ্ছে যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে পুলিশের উপর হামলাকারীরা অনুপ্রবেশ। এটা রুমিন ফানা বলেছেন, তদন্তে বেরিয়ে আসবে কারা করেছেন, ভিডিও ফুটেজ যেগুলো সব ফুটেজ এটা বেরিয়ে আসবে। আমরা চাই, আমি তো প্রথমে বলেছি খালেদা জিয়ার রায় সময় বলে দিয়ে কি হবে। আর যেহেতু নির্বাচন কমিশনে 40টি নিবন্ধিত রাজনৈতিক দল তারা অংশ নেবে, আমরা নির্বাচন প্রক্রিয়াটি এখন থেকে শুরু করতে চাই। কমিশন শুরু করেছে, আমরা সরকারে আছি, তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলীয় প্রধান কাজটি শুরু করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এই পরিবেশটি নষ্ট করার জন্য অনেকগুলি প্রক্রিয়া শুরু হয়েছে। এটা আমরা চাই না, কারণ আমরা একটা স্পষ্ট কথা বলতে চাই। আজকে বাংলাদেশ 47 বছরে পা দিয়েছে। যদি আওয়ামী লীগের কথাই ধরেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 3.5 বছর ক্ষমতায় ছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব 1996 সাল এবং 2009 সাল থেকে এই 9 বছর। এই যে 17 বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, বাকি 30 বছর কারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এটা আমরা স্পষ্ট করে বলতে চাই যে যারা এই 30 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের উন্নয়নের কাজে হাত দেয় নেই। কারণ তারা চেয়েছে বাংলাদেশকে কি করে অকার্যকর বাংলাদেশ করা যায়, কি করে বাংলাদেশকে বাংলা স্থান বানানো যায় পাকিস্তানের মতো করে। কেন আমরা স্পষ্ট বলতে পারি 2001 সালেও স্বাধীনতার পরাজিত শক্তিরা ক্যাবিনেটে ছিল, তাদের গাড়িতে পতাকা ছিল। এখনো 47 বছর পর যে আমাদের সেই স্বাধীনতা বিরোধীদেরকে আমলে নিতে হয়, এটা আমাদের দুর্ভাগ্যজনক। আবারও আসবো আপনার কাছে, একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। রাজনীতির পরিবেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের পলিটিক্স প্লাসের বিষয়ে আমরা আলোচনা করছিলাম এর আগে। এবারে যাব আবারও ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন যে বিএনপি সহায়ক সরকারের দাবি অসাংবিধানিক, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচনকালীন সরকার কেমন হবে তা ব্যাখ্যাও করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তিনি বলেছেন সংবিধানের 126 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে। এ সময় সরকারের পরিসর ছোট করা হবে, সরকারের নির্বাচনের সময় শুধু রুটিন কার্যক্রম পরিচালনা করবে, কোনো নীতিগত সিদ্ধান্ত নেবে না, নির্বাচন কমিশনকে সহায়তা করবে। এখন বিএনপি কি চিন্তা ভাবনা করছে? দেখুন, বিএনপির দাবি খুব স্পষ্ট। সেটা হচ্ছে এমন একটি নির্বাচন হতে হবে যেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যেটি গ্রহণযোগ্য হবে। এখন একটি নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, তার একটা স্বীকৃত মানদণ্ড আছে। সেটি হচ্ছে যে সকল ভোটার, যারা ভোটার হতে চায় তারা ভোটার হতে পারবে, যারা প্রার্থী হতে চায় তারা প্রার্থী হতে পারবে, নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং নির্বাচনের সময় সহিংসতা থাকবে না, একটা শান্তিপূর্ণ পরিবেশে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, ভোট গণনা সুষ্ঠু হবে এবং মানে যারা ভোট দিচ্ছে সে ভোটটি ঠিকমতো তারা তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারবে। সরকারের আন্ডারে হবে না। আমি একটু শেষ করি। এবং ভোট গণনা সুষ্ঠুভাবে হবে, ফলাফল সুষ্ঠুভাবে প্রকাশিত হবে। কথা হচ্ছে এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করতে হলে এটা কিন্তু একা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। এজন্য আপনার প্রার্থীদের সদিচ্ছা আছে, দলের সদিচ্ছা আছে এবং খুব মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকারের একটা সদিচ্ছার প্রশ্ন আছে। বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে বাংলাদেশের ইতিহাসে যে কটি নির্বাচন মোটামুটি ভাবে গ্রহণযোগ্য হয়েছে, যে 4টি নির্বাচন, আমি যদি আরো খোলামেলা ভাবে বলি, 91, 96, 2001 এবং 2008 নির্বাচন, প্রত্যেকটি আপনি লক্ষ্য করলে দেখবেন যে কোনোটাই দলীয় সরকারের অধীনে হয়নি। এবং যে কটি নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হয়েছে প্রত্যেকটি কিন্তু একটি নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের অধীনে হয়েছে। এটাই তো যথেষ্ট মেসেজ দেবার জন্য। কারণ এর আগে যেই নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে তার একটাতেও কিন্তু আপনি দেখবেন না যে সরকার পরিবর্তিত হয়েছে। দেখা গেছে যার অধীনে নির্বাচন হয়েছে সেই কিন্তু আরেকবার ক্ষমতায় এসছে। সুতরাং আমাদের রাজনৈতিক সংস্কৃতি বলেন, আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি বলেন, সেটা এখনো ততটা ম্যাচিওর্ড হয়নি বা পরিপক্ক হয়নি যে আমরা একটি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন পাবো। আমরা এখন প্রশ্ন করতে পারি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই তো দলীয় সরকারের অধীনে হচ্ছে, তাহলে আমরা কেন পারছি না? পারছি না এ কারণেই যে ভারতে নির্বাচন কমিশনের পাশে অত্যন্ত শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে তাদের বিচার বিভাগ,
অত্যন্ত শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে চতুর্থ স্তম্ভ সেটা হচ্ছে গণমাধ্যম। কিন্তু আমাদের গণমাধ্যমের কথা যদি আমরা আপাতত ছেড়েও দেই, আমাদের বিচার বিভাগ কিন্তু সেইভাবে স্ট্রংলি দাঁড়াতে পারছে না, এটাই হচ্ছে বাস্তবতা। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দেই। আমি তো বিরতির আগে ষোড়শ সংশোধনী বাতিলের কথা বলছিলাম। আমি আপনাকে খুব দুঃখের সঙ্গে বলি যে এত সরকার পরিবর্তিত হলো, স্বাধীনতার পর আমাদের এতগুলো বছর পেরিয়ে গেল, এখনো কিন্তু আমরা জজ নিয়োগের জন্য কোনো আইন তৈরি করতে পারি নাই। যদিও সংবিধানে খুব পরিষ্কার বলা আছে যে একটা আইন প্রণয়নের মাধ্যমে আমরা ঠিক করব কিভাবে আমরা জজ নিয়োগ করব, ঠিক যেভাবে নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে আমরা আইন তৈরি করতে পারিনি। এবং আমি বলবো যে রাজনৈতিক দলগুলো ইচ্ছাকৃতভাবে এই জায়গাগুলোকে খালি রেখেছে, গ্যাপ রেখে দিয়েছে। বিএনপিও তো আগে ক্ষমতায় ছিল, আমি দলগুলো বলেছি, আমি আমরা 17 বছর ছিলাম, আমি বলেছি না আমরা 30 বছর না, আপনারা 17, আমি একটু বলি, আপনারা 17, আপনাদের দোসর 10, এই গেল 28। হ্যাঁ, আপনারা যাদের কোলে করে এখন ক্ষমতায় আছেন, যারা আপনাদের সাথে পার্লামেন্টে আছে, আপনাদের ভাবমূর্তি নিয়ে যারা অত্যন্ত চিন্তিত, যাদের এমপি বলে যে আমাদের ইলেকশনের কোনো দরকার নেই, প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী থাকবেন, উন্নয়নের গতি অব্যাহত থাকবে, সেই জাতীয় পার্টি ছিল 10 বছর। সেই জাতীয় পার্টির বিরুদ্ধে কি একসময় বিএনপি আন্দোলন করেনি? সেই জাতীয় পার্টির বিরুদ্ধে কি একসময় আওয়ামী লীগ আন্দোলন করেনি? একসঙ্গে তো করেছে। তো সেই যুগপৎ আন্দোলন সেই সময় তো হয়েছে। আমরা 90-এ দেখেছি কিভাবে দলগুলো একত্রিত হয়ে গণঅভ্যুত্থান দিয়ে সেই স্বৈরাচারকে পতিত স্বৈরাচার করেছে। কিন্তু সেই জায়গাটা তো আসলে রাজনীতি থাকে নাই, তো সুতরাং রাজনীতি সেখান থেকে সরে গেছে। আমার কথাটা হচ্ছে যে দলগুলো যেই যখন ক্ষমতায় এসছে, আমি কোনো স্পেসিফিক দল বলছি না, তারা কিন্তু এই জায়গাগুলোকে খালি রেখেছে। নির্বাচন কমিশনার নিয়োগের আইন করেনি, বিচারক নিয়োগের আইন করেনি, যে কারণে রাষ্ট্রের যে স্তম্ভগুলো, যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলি হয়েছে, আমি একটু শেষ করি, এটা দলীয় সরকার, আমি একটু স্মরণ করে দিতে চাই। আমি বলছি তাহলে এই স্তম্ভগুলোকে বা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়াতে ব্যর্থতা আছে দলগুলোর। এবং যেহেতু আওয়ামী লীগ 72 থেকে 75 4 বছর, 96 থেকে 2001 5 বছর গেল, 9 বছর, এখন আছে 10 বছর, তাহলে কত হলো? 19 বছর, 9 বছর, আচ্ছা ঠিক আছে, 18 বছর প্লাস তাদের দোসর জাতীয় পার্টি 10 বছর, মোট গেল 28 বছর। 28 বছরের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার কোনো পদক্ষেপ নেই। আমি বিএনপির ব্যর্থতা মেনে নিয়ে বলছি, তারা তো আছে 28 বছর, 28 বছর তারা কি করলো? বলছিলেন যে সিটি কর্পোরেশন নির্বাচন কি দলীয়? দেখুন 2013 সালে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছে, আপনার মনে আছে, প্রত্যেকটিতে বিএনপি জয়লাভ করেছে, আপনার নিশ্চয়ই মনে আছে। মেয়র পদে বিএনপি নির্বাচনের আগে জয়লাভ, নির্বাচনের পরে জয়লাভ করেছে না, 2013 সালের যে সিটি কর্পোরেশন নির্বাচন, কিন্তু নির্বাচনের আগে প্রতিদিনই বলেছেন আপনারা বিজয়ী হবেন না, কারচুপি হবে, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। আচ্ছা, যেটাই বলে থাকুক, আমরা তো জয়লাভ করেছি, তাই না? কিন্তু বাস্তবতায় দেখা গেছে যখন মেয়র কাজ করতে গেছে, তাদেরকে কোনো না কোনো মামলার ফাঁদে ফেলে কাজ করতে দেয়া হয়নি। অর্থাৎ জনগণের জনসমর্থনের প্রতি যে অবজ্ঞা এবং জনগণের রায়ের প্রতি যে অবজ্ঞা, সেটা আওয়ামী লীগ কিন্তু দেখিয়ে এসছে। আপনি দেখেন ঢাকা সিটি কর্পোরেশন এবং চিটাগং সিটি কর্পোরেশন নির্বাচনে তো বিএনপি প্রার্থী জয়লাভ করেছে। আমি একটু শেষ করি। ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশন নির্বাচন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনটি কিন্তু 2012 সালে পেন্ডিং ছিল। যখন তারা দেখলো যে এই নির্বাচনে জয়লাভ করবার সম্ভাবনা খুবই কম, তখন তারা প্রশাসন দিয়ে নির্বাচনটিকে প্রলম্বিত করলো। ঢাকা সিটি কর্পোরেশন বহুদিন প্রশাসনের অধীনে চললো। তারপরে 2015 সালে মানে সুবিধাজনক একটি সময় তারা হঠাৎ করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দিল। আবার যখন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে আমাদের সামনে আসলো, তখন কিন্তু আবারও আওয়ামী লীগের অবস্থা, আওয়ামী লীগ জানে যে সুবিধাজনক নয়। এখানে তাদের হাতে কোনো চয়েস নাই, কারণ যদি তারা কারচুপির মাধ্যমে যেতে, তাহলে তাদের যে বক্তব্য যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে, সেটা আর টেকে না। আর যদি তারা কারচুপি না করে, যদি তারা ভোট চুরি না করে, তাহলে তাদের পক্ষে আসা সম্ভব নয়। এবং ঢাকা সিটি কর্পোরেশন ছেড়ে দেবার মতন হিম্মত মাহমুদ, আপনি শুরু করেছিলেন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যথার্থই বলেছেন। কেন বলেছেন? কেন এই যে ভোটের অধিকার বলা হচ্ছে, আমরা তখন ছোট ছিলাম, বঙ্গবন্ধু হত্যার পর আমরা দেখলাম হানা ভোট 110% কাস্ট হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচন জিয়াউর রহমানের সময়। তাহলে 73 নির্বাচনটা একটু বলতে হয়, 73 নির্বাচনে কিভাবে ব্যালট বাক্স হেলিকপ্টারে করে নিয়ে গেছে, পরে নির্বাচন হয়েছিল, কিভাবে ব্যালট বাক্স চুরি করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে মিডিয়াতে ফল পরিবর্তন করা হয়েছে। তার ভিকটিম তো আমার পিতা, আমার সংসার, আমার বাড়ি থেকে। জি কাউসার ভাই, পার্লামেন্টে এখনো যায় নাই, বুঝতে পারছেন? আচ্ছা, সেই নির্বাচন আমরা দেখেছি,
তারপর পরবর্তীতে আমরা দেখেছি 10টা হুন্ডা 20টা গুন্ডা একটা কেন্দ্র হয়েছে। এই যে ওনারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন, আমরা তো বলবো 1981 সালে বঙ্গবন্ধু গণজননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পর আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম এবং আমাদের আন্দোলনে ওনারা তত্ত্বাবধায়ক পাশ করেছিল। সত্য। এটা তো অস্বীকার করার জন্য এটা। তারপর দেখেন জামাতের সাথে যুগপদ দেখ সেটা 3 জোট হয়েছিল, সেটা ইতিহাসের রাজনীতির দ্বারা এটা এসছে। সেই আন্দোলনের পর 21 বছর পর 1996 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। এবং দেখেন যদি বলি, আমি আগেও বলেছি যে 30 বছর যারা ছিল বাংলাদেশে মেজর কোনো কাজ করে নাই। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আমরা গর্ব করে বলতে পারি তখনই আমাদের আর্থসামাজিক অবকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছিল। আমাদের জননেত্রী শেখ হাসিনাই প্রথম বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা করতে পেরেছিল এবং উনি কিছু মেগা প্রজেক্ট হাতে নিয়েছিল। কিন্তু 2001 সালে যখন জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন অনেকগুলি প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছিল। এই যে কমিউনিটি ক্লিনিক গ্রামে গ্রামে যেখানে অসুস্থ মারা সেবা পেয়ে থাকতো সেটা বন্ধ করে, কারণ এটা শেখ হাসিনা করছে, বন্ধ করে দিচ্ছে। তারপর দেখেন 2001 সালে যখন বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো আমরা কি দেখলাম? একটা ব্যাপক অর্থ লুটপাট, হাওয়া ভবন, ঐতিহাসিক হাওয়া ভবনের দৌরাত্ম্য, এই যে জঙ্গিবাদ, ওনারা বলে আমরা স্লোগান দিই বাংলা ভাইয়ের উত্থান, সংখ্যালঘুদের নির্যাতন করা, হত্যা করা, জমি দখল করা, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা। এবং ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটবে কিনা জানি না, 63 জেলায় একসাথে 500 জায়গায় বোমা করা হয়েছিল। এমন একটা পরিস্থিতি আমরা দেখে আসছি। তারপর যেটা ভয়ঙ্কর ঘটনা 2004 সালে 21শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য এই বঙ্গবন্ধু এভিনিউতে বোমা মারা হয়েছিল। ইতিহাস, সেই দলের সাথে সেই নেত্রীর সাথে আমরা কেন সংলাপ করব? কোনো প্রয়োজন নেই। আমরা তো বলে মনে করি যেহেতু এখন আপনারা জানেন 2008 সালের পরে নির্বাচন, আমরা তো আগে নিবন্ধিত রাজনীতি দল ছিলাম না। 2008 সালের পরেই প্রথম আমাদেরকে রাজনীতি করতে গেলে, নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশন নিবন্ধিত হয়। আমাদের সকল কথা আমরা বলবো নির্বাচন কমিশনে। তারপরে যে কোকো মানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলের মৃত্যুবার্ষিকী গেল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি দেখতে গিয়েছিলেন, উনি দরজা খুলেন নাই। তারপর আপনি তো জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের নির্বাচনের আগে ওনাকে টেলিফোন করেছিলেন, উনি কি ভাষায় কথা বলেছিলেন সারা জাতি সেটা শুনেছে। জি, এরপরে এই দলের সাথে আমাদের বসার কোনো প্রয়োজন নেই, আমরা নির্বাচন কমিশনে বসবো। ওনাদের কোনো দাবি দেওয়া থাকলে ওনারা নির্বাচন কমিশনে বসবেন। আমরা মনে করি এই 9 বছরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে একটি রোল মডেল হিসেবে পরিচিত করতে পেরেছেন। আমি 2-4টা পরিসংখ্যান না বললেই নয়, কারণ ওনারা 2 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তখন আমাদের মাথাপিছু আয় ছিল $543, এখন হয়েছে সেটা $1602। তখন আমাদের রিজার্ভ, ওনাদের রিজার্ভ ছিল $3.5 বিলিয়ন, এটা এখন $32 বিলিয়ন। আর এই যে আমাদের উন্নয়নের যে মেইন রেমিটেন্স, কেন আমরা গর্ব করে বলতে পারি আমাদের এখন 17 কোটি লোক, 1 কোটি লোক বাইরে থাকেন, সেটা ব্যাংকিং চ্যানেলে আসাতে, কেন আমি পার্থক্যটা বলতে চাই, তখন আমাদের ছিল $4.8 বিলিয়ন, এখন এটা হয়েছে $14.9 বিলিয়ন। কারণ আমরা মনে করি, তারপর দেখেন আমরা খুব গর্ব করে বলতে পারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই স্বপ্ন দেখেছিলেন, যেটা উনি 15 আগস্ট হত্যা করার জন্য বাস্তবায়ন করতে পারেনি, আজকে কিন্তু 2018 সালের জানুয়ারিতে আমরা গর্ব করে বলতে পারি যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এটা নিয়ে আমরা আগামী নির্বাচন অংশগ্রহণ করতে চাই এবং সেই পরিবেশটা আমরা বজায় রাখতে চাই। আমি একটা প্রশ্ন রেখে আপনার কাছে আবারও যেতে চাই বিরোধীতে, যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন যে আমাদের দেশের রাজনীতি এখনো এত ম্যাচিউরড হয়নি যে আমরা নির্বাচনকালীন সরকারের অধীনে একটি নির্বাচনে যেতে পারবো। এই বিষয়ে আপনার মতামত কি, সে বিষয়ে জানবো একটা ছোট বিরতির পর। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। সংরক্ষিত তো 50 বছরের দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের পলিটিক্স প্লাসে। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে আবারও একটু যেতে চাই অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসারের কাছে। বিরতির আগে যে প্রশ্নটি আপনাকে রেখেছিলাম, যে ব্যারিস্টার রুমিন ফারহানা একটি কথা বলেছেন যে আমাদের দেশের রাজনীতি এখনো এত ম্যাচিউরড হয়নি যে আমরা নির্বাচনকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি। কিভাবে দেখছেন? না, এটা কিন্তু এভাবে বলা ঠিক হবে। খুব সংক্ষেপে। আমরা মনে করি আমাদের নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের সক্ষমতা বা তাদের যে লজিস্টিক সাপোর্ট আমাদের বর্তমান সরকার অনেক বাড়িয়েছে। আপনি তো জানেন যে আমাদের এখন ফটোযুক্ত আইডি ন্যাশনাল যেটা আছে, যেটা আঙ্গুলের ছাপ দিয়ে করা হয়, এবং এই সরকার নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানোর জন্য সকল প্রক্রিয়া নিয়েছে। আপনি জানেন প্রতিটি উপজেলায় এখন গ্রোথ সেন্টার আছে, জেলা পর্যায়ে আছে, এবং নির্বাচন কমিশনের আগে টোটাল নির্বাচনটা নির্ভর করতে হতো প্রশাসনের উপর। জি, এখন কিন্তু নির্বাচন কমিশনের সংখ্যা কর্মকর্তা 8 ফেব্রুয়ারি কি হবে জনগণ একটু শঙ্কায় আছে। না, 8 ফেব্রুয়ারির সিদ্ধান্ত কোর্ট দেবে। জি, কিন্তু যদি কোর্টের BNP রায় পক্ষ ওনাদের থেকে- পছন্দ না হয় ওনারা হাইকোর্টে যাবেন, হাইকোর্টে পছন্দ না হলে ওনারা অ্যাপিলেট ডিভিশনে যাবেন, অ্যাপিলেট ডিভিশন পছন্দ হলে রিভিউতে যাবেন। কিন্তু আমরা পত্রপত্রিকা আমার দেখলাম মনে যে হয় আমরা দুইজনে আইনজীবী এই ব্যাপারে কোনো মন্তব্য করার কিন্তু পত্রপত্রিকায় আমরা দেখলাম যে আমরা BNP রাজনীতি নিয়ে রাজনীতি করতে BNP চাই, কয়েকজন নেতা আদালতের রায় নিয়ে রাজনীতি বিএনপির করতে চাই কয়েকজন না। নেতা বলেছেন কেন্দ্রীয় নেতাদের 8 ফেব্রুয়ারি মাঠে না, থাকতে। এটা মোটেই ঠিক না। তবে এটাও বলতে চাই, ওনারা যদি রাজনীতি করতে চায় আমরা সেটা রাজনৈতিকভাবে প্রতিহত করব। ওনারা যদি নির্বাচনে আসেন আমরা নির্বাচনকে নির্বাচনের মাধ্যমে প্রতিহত করব। বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশের একটি প্রাচীন রাজনৈতিক জি। সংগঠন, যে রাজনৈতিক সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসছে। জি। আমরা এমন কোনো কাজ করব না অনেকগুলো বা বিষয়- করি নাই। আমরা প্রতিটা যখনই ক্ষমতা এসছে আমরা নির্বাচনের মধ্য দিয়ে এসেছি, কিন্তু ওনারা কখনো অনেকভাবে ক্ষমতা আচ্ছা, আমি এসছে, সেটা আমি এখন বলতে চাই না। কাসেম ভাই, আমরা চাই অনেকগুলো প্রশ্ন তুলেছেন, অনেকগুলো বেশ, অভিযোগ এসছে আমাদের বিরুদ্ধে, লুটপাটের কথা এসছে, জঙ্গিবাদের খুব কথা সংক্ষেপে, এসছে, আমাদের সময়- সংখ্যালঘু নির্যাতনের কথা এসছে। এক মিনিট। আমি 1 মিনিটেই বলবো, আমি জানি আপনি আমাকে কম সময় দেবেন। না, লুটপাট সমান নিয়ে সময় দিচ্ছি। লুটপাট নিয়ে আমি একটু বলি, ব্যাংক কোম্পানি আইন ইটসেলফ পরিবর্তন করা হয়েছে কিছু স্পেসিফিক পরিবারের হাতে ব্যাংকগুলোকে তুলে দেবার জন্য। আপনি জানেন আমাদের এখন বর্তমানে মন্দরিনের পরিমাণ 1,25,000 কোটি টাকা। আপনি জানেন, বেসরকারি আমি ব্যাংক। শেষ করি, বেসরকারি আপনি ব্যাংক। জানেন যে পাচার হয়ে গেছে 6.5 লক্ষ কোটি টাকার ওপরে। আপনি জানেন উন্নয়নের নামে অবকাঠামোগত যে উন্নয়নের কথা বলা হচ্ছে, সেখানে পার কিলোমিটার রাস্তা আপনি যদি চিন্তা করেন, ভারতে লাগে 10 কোটি টাকা, ইউরোপে লাগে 28 কোটি টাকা, সেখানে বাংলাদেশে লাগে 110 থেকে 113 কোটি টাকা। সুতরাং এই যে হিউজ লুটপাটের যে একটা সংস্কৃতি চালু করেছে, যে কারণে কিনা অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে এখানে পুকুর চুরি নয় সাগর চুরি হচ্ছে, যেখানে শিক্ষামন্ত্রী বলছেন যে এখানে মানে আমি চোর আপনি চোর আমরা সবাই চোর, এখানে আমি কিভাবে ঘুষ বন্ধ করবো, আপনারা সহনীয় মাত্রায় ঘুষ খান। এখানে আমাদের তথ্যমন্ত্রী বলছেন যে টিআর কাবিখার টাকা মন্ত্রী এমপিরা চুরি করে খেয়ে ফেলে। এই যে আপনারা তথ্য ডিজিটাল প্রযুক্তি আইন নিয়ে একটু আগে আপনারা কথা জি। বলছিলেন আগের ইয়েতে, সেখানে আমাদের তোফায়েল সাহেব খুব পরিষ্কার ভাষায় বলেছেন যে আপনারা যেভাবে মন্ত্রী এমপিদের দুর্নীতির কথা তুলে ধরেন ওটা রোধ করবার জন্য এই আইনটা করা হয়েছে। তো সুতরাং এই যে স্বীকৃত লুটপাট এবং স্বীকৃত দুর্নীতি, সেটা আমাদের মনে হয় না, আমার মনে হয় না যে নজিরবিহীন ভাবে কেন্দ্রীয় ব্যাংক লুট হয়ে গেছে। যখনই আওয়ামী লীগ আসে তখনই শেয়ার বাজার কেলেঙ্কারি ঘটে। জি। সুতরাং এই যে লুটপাটের জায়গাগুলো, আমার মনে হয় না যে আওয়ামী লীগকে কেউ লুটপাটের ব্যাপারে অতিক্রম করতে পারবে। জঙ্গিবাদের কথা এসছে, আমি একটু বলি, জঙ্গিবাদের ব্যাপারে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে তখন বাংলা ভাইকে বিএনপির সময় ধরা হয়েছে, তার বিচার হয়েছে, তাকে ফাঁসি দেয়া হয়েছে। কিন্তু প্রথম জঙ্গিবাদ শুরু হয়েছিল আপনার মনে পড়ে 1999 সালে রমনা বটমূলে, উদীচীর সম্মেলনে, সিপিবির সম্মেলনে। জি, এই যে আমি বোমা একটু হামলাগুলো নির্বাচনের হয়েছে, প্রসঙ্গে এবং আসতে তারপরে চাই, যেহেতু শোনেন, নির্বাচনের তারপরে বছর। আমরা দেখেছি যে কিভাবে একটার পর একটা করে বোমা মানে আমি জঙ্গি হামলা হতে হতে 2014 জি। পর থেকে 2017 পর্যন্ত 150-র উপরে জঙ্গি হামলা নির্বাচন হয়েছে। কমিশনকে শক্তিশালী সংখ্যালঘু করার ব্যাপারে কোনো নির্যাতন- প্রস্তাব আমি বলছিলেন আসছি। জি। সংখ্যালঘু আমি নির্যাতনের কথা একটু- হচ্ছে, আমি শেষ আমি করে একটা দিচ্ছি। প্রশ্ন রাখতে 2015 চাই। থেকে 2016 সালের মার্চ পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জি। তথ্য মতে 15-তে যত হয়েছিল তার 3 গুণ বেশি হয়েছে 2016 মার্চে। রিয়াজুল কবির কাউসার বলছিলেন 16-র বিরতির চেয়ে আগে, 5.5 গুণ বেশি হয়েছে আমি 17-তে। একটা প্রশ্ন একটু রাখতে চাই যে রিয়াজুল কবির কাউসার বলছিলেন যে বিরতির আগে যে বিএনপির যে দাবি দেওয়া নির্বাচন সহায়ক সরকার বা যে দাবি দেওয়া সেটি নির্বাচন কমিশনে দিবে, বিএনপির সঙ্গে কোনো আলোচনা আসা আমি হবে না। পাশাপাশি ওনারা এখনো ঠিক করতে আমি পারেন নাই, আপনাকে ওনারা কি আগেই তত্ত্বাবধায়ক বলেছি। সরকার চান না সহায়ক সরকার চান, না, আপনি এখন নির্বাচন এটাকে এটা কিন্তু সিদ্ধান্ত না, আসতে কাসেম, পারেন আমি না। বলছি এটা আমরা খুব স্পেসিফিক্যালি বলেছি সহায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এখন সহায়ক সরকারটা সেটা কি কি, সংবিধানের আলোকে? এটা যদি এক বাক্যে আমাকে বলতে বলেন, আমি বলবো সেটা হচ্ছে এমন একটি সরকার যেটি নির্দলীয়, নিরপেক্ষ এবং যার অধীনে আমরা বিশ্বাস করি যে দলগুলোর মধ্যে একটি লেভেল প্লেইং ফিল্ড থাকবে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। দেখুন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, এখন আমাদের নির্বাচনে 1 বছর বাকি। এর মধ্যে রাষ্ট্রীয় খরচে আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা শুরু করেছে। অন দি আদার হ্যান্ড
বিএনপির একেবারে চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আমরা আদালতের বারান্দায় দৌড়াদৌড়ি করছি, তো লেভেল প্লেইং ফিল্ডটা থাকছে কোথায়? আমরা একদিকে একটি দলকে দেখছি তারা রাষ্ট্রীয় খরচে নির্বাচন করছে, নির্বাচনের প্রচারণা শুরু করেছে, রাষ্ট্রীয় খরচে এটা একটা ব্যাখ্যা। ব্যারিস্টার ফারহানা, এবিএম রিয়াজুল হক হাসান, আমাদের সময় শেষ হয়ে গেছে। শেখ হাসিনা আলোচনা করব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।